हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। प्रत्येक के गुड इवनिंग। देखो आज के आमी तुम्हादेर संगे आलोचना करब सम्पूर्ण जे रवींद्र साहित्य अर्थात रवींद्र प्रबंध, काव्य, उपन्यास, छोटो गल्प, ओके सेई संगे नाटक, पुरोपुरी जे रवींद्र साहित्य এই रवींद्र साहित्य থেকে मोस्ट इम्पोर्टेंट আমরা प्रश्न उत्तरगुलो आलोचना करब। ओके जे प्रश्न उत्तरगुलो এই যে ক্লাসটি যদি তুমি করো এবং আমি যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে যে প্রশ্নগুলো ডিসকাস করব, এই ধরনের এই প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে এবং 5 থেকে 7 নাম্বার কিন্তু এইখান থেকে অর্থাৎ রবীন্দ্র সাহিত্য থেকে তোমাদের কমন আসবে। অর্থাৎ এই জায়গা থেকে তোমরা 5 থেকে 7 নাম্বারের প্রশ্ন পাবে, অর্থাৎ 5 থেকে 7টি। তো আমি তোমাদের বিশ্বাসের আজকের এই সেশনটি শুরু করছি সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চলো প্রত্যেককে গুড ইভিনিং। প্রত্যেকে আশা করি ভালো আছো এবং অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের যুক্ত করো, খুব তাড়াতাড়ি তাদের যুক্ত করে নাও। ওকে এবং বন্ধুদের সঙ্গে পরবর্তীতে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিও যে আমি যে তোমাদের সামনে এত কষ্ট করে ক্লাসটি নিয়ে এসেছি তার অন্তত যে সম্মান রেখো। দেখে নাও প্রথম যে প্রশ্নের দিকে আমরা চলে যাব, প্রত্যেকেই লাইভে অ্যান্সার করবে। যে প্রথম প্রশ্ন দেখো, শেষের কবিতার যে উপন্যাস সেই উপন্যাসের পূর্ব নাম কি ছিল? তো দেখো এখানে যে শেষের কবিতার যে পূর্ব নাম কি ছিল, তো এখানে যদি আমরা দেখি প্রথমত শেষের কবিতা কি ধরনের উপন্যাস, সেটা হচ্ছে কাব্যোপন্যাস। ওকে সেটি হচ্ছে কাব্যোপন্যাস, সেটি হচ্ছে কাব্যোপন্যাস। যদি দেখি যে এটা তোমাদের এটার পূর্ব নাম হচ্ছে কিন্তু মিতা, মিতা হলো পূর্ব নাম, তাহলে এখানে তোমাদের অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। সেই সঙ্গে দেখে নেব যে শেষের কবিতা দেখো মিতা পূর্ব নাম, সেই সঙ্গে জানবো যে এটি হচ্ছে প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং এই উপন্যাসের যে যে চরিত্রগুলো আছে অমিত, লাবণ্য, ওকে অমিত, লাবণ্য, শোভনলাল, এগুলো তোমরা একটু তোমাদের সঙ্গে কেন আলোচনা করছি যাতে তোমাদের এগুলো একবার করে রিভিশন হয়ে যায় রবীন্দ্র সাহিত্যটা। তাহলে এখানে যারা 2 করেছো তাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে লিরিকের তোড়া বলা হয় কোন উপন্যাসটিকে। দেখো এখানে যদি আমরা দেখি যে উপন্যাসগুলো যে লিরিকের তোড়া বলা হয়, ওকে তো এখানে আমরা যে অপশানগুলো আছে সেখান থেকে যদি আমরা দেখো এখানে 4 অধ্যায় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে 4 অধ্যায় আছে এই 4 অধ্যায়ের যে প্রকাশকাল সেটা হচ্ছে 1934। মালঞ্চ আছে, মালঞ্চরও প্রকাশকাল 1934। চোখের বালি আছে, তাহলে চোখের বালি যে উপন্যাস সেই উপন্যাস প্রকাশকাল এগুলো আমাদের ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। ওকে তাহলে চোখের বালি উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1903। তো তোমরা অ্যান্সারটি করো কোন অ্যান্সার হবে। সেই সঙ্গে রাজর্ষির প্রকাশকাল কিন্তু 1887। তাহলে দেখো এই যে সম্পূর্ণ এগুলোর তোমাদের প্রকাশকালগুলো মনে রাখতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে এখানে তোমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4 অধ্যায়। লিরিকের তোড়া বলা হয় 4 অধ্যায় যে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উপন্যাসকে, এবং এই কথাটি কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তার এই 4 অধ্যায় উপন্যাস সম্পর্কে। তাহলে দেখে নাও এখানে আমাদের যে প্রত্যেকটা উপন্যাস আছে সেই উপন্যাসগুলো যদি কোনো পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে যে তোমাদের এখানে 4 অধ্যায় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, একে লিরিকের যে তোড়া এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেন। সেই সঙ্গে সঙ্গে দেখো এই 4 অধ্যায় যে উপন্যাস এখানে আমাদের যে চরিত্রগুলো আছে এলা ও যতীন চরিত্র আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, মালঞ্চতে কি আছে? মালঞ্চতে আছে আদিত্য, মালঞ্চতে আছে আদিত্য, নীরজা, সরলা চরিত্র আছে, এগুলো আমাদের প্রত্যেকটাই ভালোভাবে মনে রাখতে হবে এবং তোমরা একটু দেখে নাও। আর চোখের বালিতে জানো যে আছে বিনোদিনী, মহেন্দ্র, বিহারী চরিত্র। তাছাড়া এখানে যে রাজর্ষি উপন্যাসটি আছে এই রাজর্ষি উপন্যাসটি হচ্ছে একটি ইতিহাস নির্ভর উপন্যাস। এখানে যদি আমরা দেখি দেখো ত্রিপুরা রাজবংশের কথা আছে, এখানে গোবিন্দ মাণিক্যের কথা আছে, নক্ষত্র রায়ের কথা আছে, রঘুপতির কথা আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এই রাজর্ষি যে উপন্যাস এই রাজর্ষি উপন্যাস অবলম্বনেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বিসর্জন নাটকটি কিন্তু রচনা করেন, সেই পটভূমি অবলম্বনে যে বিসর্জন 1890-এ প্রকাশিত হয়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঘরে বাইরে উপন্যাস এই ঘরে বাইরে উপন্যাসটি দেখো যে চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস, মনে রাখবে ঘরে বাইরে। তো এই উপন্যাসটি প্রকাশিত হয় 1916-তে।
1916-তে প্রমথ চৌধুরীর যে সবুজপত্র পত্রিকা, সেই সবুজপত্র পত্রিকায় তো এটা অবশ্যই বঙ্গভঙ্গ আন্দোলনের যে পটভূমিকায় রচিত, দেশাত্মবোধক একটি উপন্যাস। ওকে, তো এটি প্রমথনাথ চৌধুরীকে উৎসর্গ করেন। এখানে যদি আমরা চরিত্রগুলি দেখি তাহলে দেখতে পাবো নিখিলেশ, এখানে যদি চরিত্রগুলো দেখি তাহলে দেখতে পাবো নিখিলেশ, বিমলা, সন্দীপ, এই চরিত্রগুলো কিন্তু আমরা পাবো। তো তোমাদের এই যে বিমলা চরিত্রটি কোন উপন্যাসের, এটা কিন্তু পরীক্ষায় এসেছে এসএসসির প্রিভিয়াস ইয়ার্সে, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ত্রিপুরা রাজবংশের কাহিনী অবলম্বনে রচিত, আমি তোমাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করলাম যে এটি হয়ে যাবে রাজর্ষি। দেখো এগুলো যে ঘরে বাইরে 1916-তে প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। বিসর্জন হচ্ছে তোমাদের এই যে রাজর্ষি উপন্যাসের যে নাট্যরূপ বিসর্জন, যেটি প্রকাশিত হয় 1890-এ। তাহলে এই যে বিসর্জন, এটি যেমন আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বিসর্জন আমাদের কত সালে প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক, এগুলো আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে রাজর্ষি আছে, রাজর্ষি প্রকাশিত হয় এক্ষুনি আলোচনা করলাম 1887-তে, এবং গোরা মহাকাব্যপম একটি উপন্যাস যেটা 1910-এ প্রকাশিত হয়। ওকে, এখানে শ্রাবণ মাস থেকে মাঘ মাস অর্থাৎ টোটাল যে 7 মাসের কাহিনী এখানে বলা হয়েছে। এখানে যে পটভূমিটা, এটা তৎকালীন যে ধর্মনৈতিক রাজনৈতিক সামাজিক আন্দোলনের আবহে রচিত। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রাজর্ষি। দেখো অমিত লাবণ্য, আমি তোমাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করলাম যে প্রত্যেকটা উপন্যাস, সেই উপন্যাসের চরিত্র কী এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়। দেখো চোখের বালি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শনে, তাই তো 1903-এ প্রকাশিত হয়। এখানে মহেন্দ্র বিহারী, বিনোদিনী, আশালতা চরিত্রগুলো আছে। সেই সঙ্গে দেখো বউ ঠাকুরানীর হাট, প্রতাপাদিত্য আছে, উদয় আদিত্য আছে, এটা 1883-তে। এটাও আমাদের যদি দেখি যে প্রতাপাদিত্যের সঙ্গে মোগলদের সংগ্রামের পটভূমিকায় রচিত, ঠিক আছে, 1883-তে প্রকাশিত হয়। তো এইগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে কোন উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা আমাদের যে কোন পটভূমিকায় রচিত। তো বউ ঠাকুরানীর হাট ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। দেখো এখানে শেষের কবিতা পাবো, শেষের কবিতা 1929 প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। মালঞ্চ 1934 বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এগুলো প্রত্যেকটা আমি তোমাদের যতবার আমি আলোচনা পড়াবো ততবার এগুলো আলোচনা করে দেবো। দেখো নেক্সট প্রশ্নে চলে যাব, 6 নম্বর প্রশ্ন। তোমরা একটু দ্রুত অ্যান্সার করবে, আমিও দ্রুত ডিসকাসটা করে চলে যাব যে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি। দেখো এক্ষুনি আমি তোমাদের আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে মহাকাব্যিক উপন্যাস সেটা হচ্ছে গোরা। 1903-এ প্রকাশিত হয়, ঠিক আছে। তো তোমাদের নৌকাডুবি কত সালে প্রকাশিত হয় এটা তোমরা কমেন্টে জানাবে। এটা যদিও আমি আগামীতে জানিয়ে দেবো, আগামী যে কোশ্চেনগুলো আছে আগে, হ্যাঁ, পরবর্তীতে। তো দেখো সেই সঙ্গে সঙ্গে যে গোরা হচ্ছে মহাকাব্যিক উপন্যাস, এই গোরাতে গোরা, আনন্দময়ী, সুচরিতা, ললিতা, বিনয় চরিত্রগুলি আছে। আর উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কাকে উৎসর্গ করেন, তিনি তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু উৎসর্গ করেছিলেন, ঠিক আছে। এইগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে দেখো যে চতুরঙ্গ আছে, চতুরঙ্গ তো 1916-তে প্রকাশিত হয়, আর ঘরে বাইরেও 1916-তে প্রকাশিত হয়। তো নৌকাডুবির প্রকাশকাল কত সেটা একটু জানাবে। তাহলে এখানে আমাদের গোরা হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শেষ প্রবন্ধ গ্রন্থ কী। তাহলে দেখো প্রথম প্রবন্ধ কোনটি, শেষ প্রবন্ধ কোনটি, এগুলো কিন্তু আমাদের যে ভালোভাবে জানা প্রয়োজন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে প্রবন্ধ সেটি কি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম যে প্রবন্ধ, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাবো যে প্রথম, এখানে তো লেখা নেই, যদিও লেখা নেই, এখানে আমাদের শেষটি লেখা আছে। শেষটি দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা প্রথম দেখি তাহলে হবে বিবিধ প্রসঙ্গ, 1883-তে। আর যদি শেষ দেখি তাহলে তো সভ্যতার সংকট, প্রত্যেকেই জানো যে 1941-এ। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। সেই সঙ্গে মনে রাখবে যে প্রথম তো প্রকাশিত যদি হয় তাহলে ইউরোপ প্রবাসীর পত্র, এটা হচ্ছে প্রথম যে প্রকাশিত, ঠিক আছে, এটি
প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, রাশিয়ার চিঠি প্রবন্ধটি কত প্রকাশকাল কত? দেখো এগুলো একটা যে রাশিয়ার চিঠি খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই রাশিয়ার চিঠি আমাদের প্রকাশিত হয়, রাশিয়ার চিঠি প্রত্যেকেই জানাবে, চটফট অ্যান্সার করবে। তো এখানে যদি আমরা দেখি যে রাশিয়ার চিঠি, এটা তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে 1931-এ। 1931-এ তিনি উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ করকে। সুরেন্দ্রনাথ করকে তিনি কিন্তু উৎসর্গ করেন। সে সঙ্গে সঙ্গে যদি 1936-এ দেখি, তিনি তার যে জাপান পারস্য রচনা আছে এবং সাহিত্যের পথে যে আছে সেগুলো কিন্তু তিনি এই সালে প্রকাশিত হয়। আর 1930-এ ভানুসিংহের পত্রাবলী মনে রাখবে, পদাবলী নয় কিন্তু। ভানুসিংহের পদাবলী হলে 1884 হয়ে যাবে, সেটা কাব্যগ্রন্থ। এটা ভানুসিংহের পত্রাবলী 1930, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর 1912-তে জীবন স্মৃতি আছে, সেই সঙ্গে সঙ্গে ছিন্নপত্র আছে। তো এইগুলো তোমাদের যে আলোচনা করছি এগুলো একটু মন দিয়ে ক্লাস করো, এক্সাম পর্যন্ত রবীন্দ্র সাহিত্যটা না পড়লেও ক্লাসটা শুনলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখে নাও চোখের বালি উপন্যাসটি কত সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? দেখো চোখের বালি উপন্যাসটি যে পত্রিকায়, এখানে যদি আমরা দেখি পত্রিকায় চোখের বালি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়, দেখো এখানে তোমরা এখানে যেটা পত্রিকায় যদি দেখো, এটা যদি আমরা পত্রিকায় দেখি তাহলে এটা 1901 হবে। আর যদি আমরা গ্রন্থাগারে দেখি তাহলে হবে 1903। তো দুটোই মনে রাখবে, ঠিক আছে? পত্রিকায় 1901-এ, গ্রন্থাগারে 1903-এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। যে প্রমথনাথ বিশি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী গদ্য রচনা বা প্রবন্ধকে পদ্মার মহাকাব্য বলেছেন? দেখো এগুলো প্রত্যেকটাই আমাদের প্রবন্ধ গ্রন্থ। যে ছিন্নপত্র, এটা তো 1912-তে প্রকাশিত হয়। রাশিয়ার চিঠি বললাম 1931-এ। সেই সঙ্গে সঙ্গে ইউরোপ প্রবাসীর স্ত্রী নয়, ইউরোপ প্রবাসীর পত্র, ঠিক আছে, যেটা 1881-তে। জাপান যাত্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 1919-এ। রামানন্দ চট্টোপাধ্যায়কে কিন্তু উৎসর্গ করেন, এটি প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে ছিন্নপত্র। যারা ক করেছো সঠিক হয়েছে। নেক্সট দেখে নাও, রবীন্দ্রনাথ বা রবীন্দ্র গল্পের সাজঘর বলা হয় কোন প্রবন্ধকে? দেখো এগুলো প্রত্যেকটা প্রবন্ধ। দেখো এই পঞ্চভূতটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর পূর্ব নাম ছিল কি পঞ্চভূতের ডায়েরি, সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব। তাহলে রবীন্দ্রনাথের ছেলেবেলা প্রকাশিত হয় 1940-এ। যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে বালক পত্রিকায় প্রকাশিত হয়। তাছাড়া এখানে ছিন্নপত্র এক্ষুনি বললাম 1912, জীবনস্মৃতি 1912, জীবনস্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এখানে পঞ্চভূত আছে 1890-এ প্রকাশিত হয়। পঞ্চভূত আছে যে 97-এ প্রকাশিত হয়, 97। তো এইগুলো আমাদের কিন্তু প্রত্যেকটাই খুবই ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও। যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে শেষের কবিতা উপন্যাস, সেই উপন্যাসের পূর্ব নাম কি? এটা সম্ভবত রিপিটেড কোশ্চেন হচ্ছে, তো এটা তোমাদের মিতা হয়ে যাবে, তাই তো? শেষের কবিতা, এটা রিপিটেড কোশ্চেন হচ্ছে, শেষের কবিতার মিতা হয়ে যাবে। আর এখানে দেখো যোগাযোগ উপন্যাসটির পূর্ব নাম তিন পুরুষ, যেটা তোমাদের এসএসসি 2016-তে এসেছিল। যোগাযোগ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যোগাযোগের প্রকাশকাল 1929। আর যক্ষপুরী, নন্দিনী এগুলো রক্তকরবী যে নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী যে নাটক, সেই রক্তকরবী যে নাটক আছে, ঠিক আছে, রক্তকরবী তো 1925-26-এ, কোনো বইয়ে 25-এ লেখা আছে, কোনো বইয়ে 26, দুটোই মনে রাখবে, তবে 25টা মনে রাখলেও হবে। তো প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। প্রথমে যক্ষপুরী নাম হয়, তারপরে নন্দিনী, তারপরে রক্তকরবী নাম হয়। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও। তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাচ্ছে যে এটা মিতা। দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিজ্ঞান বিষয়ক রচনা কোনটি? দেখো বিজ্ঞান বিষয়ক, এগুলো প্রত্যেকটাই যে আমাদের প্রবন্ধ গ্রন্থ। তো লিপিকা আছে, লিপিকা। দেখো লিপিকা যদিও প্রবন্ধ জাতীয়, ঠিক আছে, কিছুটা প্রবন্ধ কিন্তু গল্প, আধা প্রবন্ধ আধা গল্প, এই ধরনের রচনা, ঠিক আছে, কারণ এগুলো সেই ব্যঙ্গাত্মক রচনাধর্মী। আত্মশক্তি যদি দেখি আমরা, আত্মশক্তি এখানে আমরা পেয়ে যাব যে আত্মশক্তি যে রচনাটি 1905-এ, ঠিক আছে, নবপর্যায় বঙ্গদর্শনে, নবপর্যায়
বঙ্গদর্শনে প্রকাশিত হয়। বিশ্ব পরিচয় আছে, যেটা জ্যোতির্বিজ্ঞানের কথা আমরা পাবো। এই বিশ্ব পরিচয় 1937-এ এটি উৎসর্গ করা হয় সত্যেন্দ্রনাথ বসুকে। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করা হয়। তাহলে এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পঞ্চভূত যে প্রবন্ধটি কাকে উৎসর্গ করা হয়। আমি তোমাদের কি বললাম যে পঞ্চভূত সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। খুব ভালোভাবে কথাগুলো মনে রাখবে। পঞ্চভূত সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। পঞ্চভূতের যে পূর্ব নাম সেটা হচ্ছে পঞ্চভূতের ডায়েরি। পঞ্চভূতের ডায়েরি এক্ষুনি আমি তোমাদের বললাম। তো এটি উৎসর্গ করা হয় যে জগদীন্দ্রনাথ রায় বাহাদুরকে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রায়শ্চিত্ত নাটকটির পরিবর্তিত নাম কি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রায়শ্চিত্ত নাটক আছে, সেই প্রায়শ্চিত্ত নাটক যদি আমরা দেখি, দেখো যে প্রায়শ্চিত্ত নাটক আছে, সেই প্রায়শ্চিত্ত এখানে আমাদের কি বলা হয়েছে যে প্রায়শ্চিত্ত নাটকের যে পরিবর্তিত নামটা কি। দেখো, নাট্য সাহিত্য থেকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রায়শ্চিত্ত নাটক আছে সেটি প্রকাশিত হয় 1909-এ। আবার এই প্রায়শ্চিত্ত নামে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের একটি নাটক আছে যেটি প্রকাশিত হয় 1902-এ। ঠিক আছে, তাহলে এখানে প্রায়শ্চিত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রায়শ্চিত্ত নাটক, সেই প্রায়শ্চিত্ত নাটকের যদি আমরা পরবর্তী রূপটা দেখি, তো এই যে প্রায়শ্চিত্ত যে নাটকটি, এই নাটকটি এসেছে তো বউ ঠাকুরানীর হাট থেকে। বউ ঠাকুরানীর হাটের কাহিনী অবলম্বনে এখানে আমরা প্রায়শ্চিত্ত নাটকটি পেয়েছি। কিন্তু এই প্রায়শ্চিত্ত যে নাটক, এই প্রায়শ্চিত্ত নাটকেরও আবার রবীন্দ্রনাথ ঠাকুর যে সংক্ষিপ্ত রূপ দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রায়শ্চিত্ত নাটকেরও সংক্ষিপ্ত রূপ দিয়েছিলেন, সেটি নাম দিয়েছিলেন পরিত্রাণ, যেটি প্রকাশিত হয় 1929-এ। এখানে তাছাড়া দেখো আমরা অরূপ রতন পাবো। কি পাবো? যে অরূপ রতন, যেটি প্রকাশিত হয় 1920-তে। আমরা এখানে পাবো শেষ রক্ষা, যেটি প্রকাশিত হয় 1928-এ। এখানে আমরা পাবো বাঁশুরি, যেটি প্রকাশিত হয় 1933-এ। ওকে, এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রাচীন সাহিত্য যে প্রবন্ধ গ্রন্থটি কত সালে রচিত হয়। দেখো, সেই সঙ্গে যে তোমাদের এক্সাম হচ্ছে 3 মার্চ। ওকে, তো তার আগে যতটা সম্ভব তোমরা বারবার রিপিট করতে থাকো, পড়াশুনোটাকে একেবারে চালিয়ে যাও, একেবারে কেউ থামবে না, যে যেন তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অন্তত অনেকবার ধরে পড়া হয়ে যায়, যাতে তোমাদের পুরোপুরি ব্রেনের মধ্যে ঠিকঠাকভাবে সঞ্চিত থাকে, সুরক্ষিত থাকে। পরীক্ষার হলে অ্যান্সার করতে পারলেই হলো, সেই রকম পড়াশুনোটা করে যাও এক মনে। তো রবীন্দ্রনাথের যে প্রাচীন সাহিত্য গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়। দেখো, প্রাচীন সাহিত্য চরিত্র পূজা এগুলো তো সব 1907-এই প্রকাশিত হয়। চারিত্র পূজা আছে, তো এখানে 1908-এও অনেক কিছু আছে। 1908-এ তার শিক্ষা আছে, রাজা প্রজা আছে, স্বদেশ, সাহিত্য, সমাজ সমূহ এগুলো আছে। 1909-এ যদি দেখি আমরা বিদ্যাসাগর চরিত পাবো। ঠিক আছে, আর শব্দতত্ত্ব পাবো, ধর্ম পাবো, এগুলো পাবো। তো এগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিসর্জন নাটকটির প্রকাশকাল কত। দেখো বিসর্জন নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিসর্জন নাটক, এটা তো রাজর্ষি উপন্যাস অবলম্বনে রচিত, আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তাহলে সেই রাজর্ষির প্রকাশকাল হচ্ছে 1887। কিন্তু বিসর্জন যে নাটকটি আছে, এই বিসর্জন নাটকটির যে প্রকাশকাল, এটি তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে যে 1890। এই বিসর্জন নাটকটি উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ ঠাকুরকে। সুরেন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করেন রাশিয়ার চিঠি, কিন্তু সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন বিসর্জন। আর রাজর্ষি বালক পত্রিকায় প্রকাশিত হয় রাজর্ষি। তাহলে এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে 1890 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রোমান্স আশ্রিত উপন্যাস কোনটি। রোমান্স যেখানে পাবো আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের ডালি যদি আমরা দেখি, সেখানে রোমান্স ধর্মী যদি উপন্যাস দেখি, সেই রোমান্স ধর্মী, দেখো এখানে যা উপন্যাস আছে সেই দিক থেকে যদি আমরা দেখি, একটাই উপন্যাস, সেটা হচ্ছে শেষের কবিতা। তাছাড়া তো এখানে রোমান্স আশ্রিত উপন্যাস নেই, কারণ গোরায় একটা অপশানে আছে, তো গোরা তো রোমান্স গোরা নয়, তাই তো। তো এখানে আমরা দেখতে পাবো যে রোমান্স যদি দেখতে পাই শেষের কবিতাতেই পাবো 1929। তো গোরা তো নয়,
আর ডাকঘর এগুলো তো নাটক, তাই না? ডাকঘর 1912তে প্রকাশিত হয়। সেই সঙ্গে সঙ্গে তোমাদের মুকুট আছে, মুকুট যে মুকুট গল্প আছে সেই গল্পের এই নাট্যরূপ এই মুকুট নাটকটি, ঠিক আছে, যেটা 1908-এ প্রকাশিত হয়। তো এখান থেকে তোমাদের একটা আমি প্রশ্ন দিচ্ছি, দেখো যে গোরা, ঠিক আছে, যে গোরার একটা প্রশ্ন দিচ্ছি যে গোরার যে পরিচ্ছেদ সংখ্যা কতগুলো, গোরার পরিচ্ছেদ সংখ্যা কতগুলো, এটা হচ্ছে তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। এটা প্রত্যেকেরই আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর চাই। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালান্তর প্রবন্ধটির প্রকাশকাল কত। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালান্তর প্রবন্ধ, সে কালান্তর প্রবন্ধের প্রকাশকাল কত। দেখো এটা প্রবন্ধ সাহিত্য থেকে নেওয়া হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালান্তর আছে, সেই কালান্তর যে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের যদি আমরা প্রকাশকাল দেখি, তাহলে এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে, প্রত্যেকেই অ্যান্সার যারা সি করেছো তাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে, ঠিক আছে। সি যারা করেছো ঠিক আছে। আর 1916-তে তার পরিচয় সঞ্চয় প্রকাশিত হয়, পরিচয় সঞ্চয় প্রকাশিত হয়। এই কালান্তর নামে কি আছে বলো তো, যে আমরা একটা উপন্যাসও পাই, কিন্তু সেটা 1956-তে প্রকাশিত হয়। সেই কালান্তর উপন্যাসটি কার লেখা, আমি প্রকাশকালটা বলে দিলাম, তোমরা উপন্যাসটা একটু হয় লাইভে করো, না হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্নে চলে যাব যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিটি কে দেন। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপাধি, বিভিন্ন যে উপাধি বিভিন্ন জনে দিয়েছেন, এইগুলোও কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কে কোন উপাধিটি দিয়েছে, যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করতে হবে। দেখো ব্রহ্ম এখানে আছে, যে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি দেন, মনে রাখতে হবে, বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। ওকে, ক্ষিতিমোহন সেন ইনি দেন কবিগুরু। এখানে আমাদের অ্যান্সার অপশন খ। গান্ধীজি দিয়েছিলেন গুরুদেব, গান্ধীজি দিয়েছিলেন গুরুদেব। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলা হয়। দেখো চম্পু কাব্য, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অনেকেরই অজানা থাকতে পারে। তো দেখো এই যে চম্পু কাব্য বলেছেন, এটা কিন্তু সুকুমার সেন বলেছিলেন, সুকুমার সেন বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা যে উপন্যাস, সেই শেষের কবিতা উপন্যাসকে 1929-এ প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, ঘরে বাইরে 1916 সবুজপত্র পত্রিকায়, তাহলে গোরা প্রবাসী পত্রিকায়, তাই তো 1910-এ। সেই সঙ্গে সঙ্গে নৌকাডুবি, আমি তোমাদের কিছুক্ষণ আগে এর প্রকাশকাল জানতে চেয়েছিলাম, 1906-এ প্রকাশিত হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে, নৌকাডুবি, নবপর্যায়, বঙ্গদর্শন, এগুলো প্রত্যেকটাই পত্রিকা ইত্যাদি মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, যে নিম্নের কোনটি রবীন্দ্রনাথের ছদ্মনাম। দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম, একটা ছদ্মনাম নয়, অনেকগুলো ছদ্মনাম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তার মধ্যে থেকে যে এখানে আমাদের যে অপশানগুলো আছে, সে অপশান অনুযায়ী যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি ছদ্মনাম, তাহলে এগুলো সবগুলোই ছদ্মনাম। কারণ ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, তাছাড়া আন্নালাল পাকড়াশি দেখতে পাবো, অকপটচন্দ্র ভাস্কর দেখতে পাবো, দিকশূন্য ভট্টাচার্য, নিবারণ চক্রবর্তী, অনেক কিছু পাবো, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। তাহলে ছদ্মনামগুলো প্রত্যেক সাহিত্যিকেরই একটু প্রত্যেকেই পড়ে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা উপন্যাস সাহিত্যটি দেখি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস, সেই উপন্যাস যদি আমরা দেখি যে বঙ্কিমের প্রভাব আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম উপন্যাস করুণাতে, করুণাতে যে করুণাটি প্রকাশিত মানে যে পত্রিকায় প্রকাশিত হতে থাকে সেটা হচ্ছে ভারতী, ভারতীতে প্রকাশিত হতে থাকে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ নয়, 16-17 বছর বয়সে প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হতে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। আর যদি আমাদের দেখে যে গ্রন্থাকারে প্রকাশিত, তাহলে অবশ্যই বউ ঠাকুরানীর হাট হবে, যেটি 1883-তে প্রকাশিত হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, যে রবীন্দ্রনাথের প্রথম রচিত নাটক। দেখো এই প্রশ্নটি কিন্তু এসএসসি 2016-তে এসেছিল। ওকে, এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু এবারও মাদ্রাসা এবং এসএসসি পরীক্ষায়ও আসবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি প্রথম রচিত নাটক বলি এবং মুদ্রিত যদি নাটক বলি, যদি তাছাড়া যদি প্রশ্নটা এরকম বলে যে রবীন্দ্রনাথের প্রথম নাটক, তাহলে জানবে যেটা প্রথম নাটক রচিত সেটাই করবে বাল্মীকি প্রতিভা, যেটি প্রকাশিত হয় 1881-তে।
আর রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত যেটি সেটা হচ্ছে রুদ্রচণ্ড। রুদ্রচণ্ড যেটি প্রকাশিত হয় 1881-তে। ঠিক আছে, তাছাড়া এখানে তোমাদের ডাকঘর বললাম 1912, রাজা ও রানী যেটা 1889, অচলায়তন 1912, যে পরবর্তীতে গুরু নামে নাট্যরূপ দেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখো, ছিন্নপত্র প্রকাশিত হয় কত সালে? তাহলে দেখো ছিন্নপত্র যে আমাদের গদ্য সাহিত্যে, তো দেখো এই ছিন্নপত্র থেকে আমাদের বা জীবন স্মৃতি থেকে প্রশ্ন হতে পারে। তো এটি 1912 হবে, 1912 হবে। আর 1936-এ বললাম যে জাপান পারস্য সাহিত্যের পথে এগুলো প্রকাশিত হয়, জাপান পারস্য সাহিত্যের পথে। সেই সঙ্গে 1919-এ জাপান যাত্রী 1929-এ, ঠিক আছে, 19-এ। 1917-তে কর্তার ইচ্ছায় কর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধ গ্রন্থ কর্তার ইচ্ছায় কর্ম, এটি প্রকাশিত হয়। এগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস দেখো, এখনই এটা আলোচনা করলাম, যদিও রিপিটেড কোশ্চেন হয়েছে, এটা করুণা হয়ে যাবে। আর প্রকাশিত হলে বললাম বউ ঠাকুরানীর হাট। নেক্সট দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের যে তাসের দেশ নাটক কাকে উৎসর্গ করেন? এই তাসের দেশ থেকে এসএসসি 2016-তে কিন্তু প্রশ্ন এসেছিল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে তাসের দেশ, এটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। যে গল্প থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি আষাঢ়ে গল্প। একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ হলো তাসের দেশ। একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ হলো তাসের দেশ। তো এটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়। তাসের দেশ প্রকাশিত হয় 1933-এ। এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাব, যে ইলা চরিত্রটি রবীন্দ্রনাথের কোন উপন্যাসে আছে? যে ইলা চরিত্র, দেখো ইলা বা এলা চরিত্র, ইলা বা এলা চরিত্র, ঠিক আছে। তো এটা আমরা কোথায় পাবো? যে অতীন্দ্র এলা, তাই তো, অতীন্দ্র এলা কাহিনী পাবো। তো এটা আমরা পেয়ে যাব কোথায়? যে 4 অধ্যায়ে পাবো, যেটি 1934-এ প্রকাশিত হয়। ঘরে বাইরেতে নয়, আর নিখিলেশ আছে, তাই তো, ঘরে বাইরেতে নিখিলেশ আছে, বিমলা আছে, সন্দীপ আছে, চতুরঙ্গও নয়, কারণ চতুরঙ্গতে শচীশ, দামিনী, জ্যাঠামশাই ইত্যাদি চরিত্রগুলো আছে। তাহলে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সে গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো গল্প স্বল্প আছে, এই যে গল্পগ্রন্থগুলো এগুলো কাকে উৎসর্গ করা হয়? এগুলো কিন্তু আমাদের যে জেনে রাখা প্রয়োজন। তো দেখো যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সে গল্পগ্রন্থ, প্রত্যেকে অ্যান্সার করো। তো এটা তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে যে চারুচন্দ্র ভট্টাচার্য। আর নন্দিতাকে তিনি গল্প স্বল্প যে আছে গল্প সংকলনটি বা গল্পগ্রন্থটি, সেটি নন্দিতাকে উৎসর্গ করেন। তো এই সে হচ্ছে 1937-এ, ঠিক আছে, 1937-এ সে প্রকাশিত হয়। আর তিন সঙ্গী 1940-এ গ্রন্থাগারে প্রকাশিত হয়। সেখানে রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি আছে গল্প, ঠিক আছে। এগুলো আমাদের প্রত্যেকটাই ভালোভাবে মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি 1937-এ প্রকাশিত? দেখো প্রবন্ধ, যে কোন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা দেখি, এটা তো তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে এখানে যা আছে। তাছাড়া আমরা যদি দেখি যেখানে সমাজ আছে, সমাজ প্রকাশিত হয় 1908-এ। লিপিকা আছে, লিপিকা প্রকাশিত হয় 1922-এ, ঠিক আছে। তো সেই সঙ্গে আমাদের এখানে কি আছে, যে ভারতবর্ষ আছে, যেটি প্রকাশিত হয় 1906-এ। তাহলে একটি পড়ে থাকলো সেটা হচ্ছে 1937-এ। এবং 1937 যেটা কালান্তর একটি বললাম যে উপন্যাস আছে, সেটা কার কমেন্টে জানাবে, সেটা 1956-তে প্রকাশিত হয় যে কালান্তর উপন্যাসটি, ঠিক আছে, সেটা কার কমেন্টে জানিও। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, যে রবীন্দ্রনাথের একটি সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধের নাম বলো। সাহিত্য সমালোচনার কথা আছে, ঠিক আছে। সেই সাহিত্য সমালোচনামূলক যে প্রবন্ধ, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা সমালোচনাধর্মী যদি প্রবন্ধ দেখি, সেখানে অনেকগুলো দেখতে পাবো। কিন্তু এখানের মধ্যে দেখো ভারতবর্ষ বললাম, যে ভারতবর্ষ 1906-এ তো প্রকাশিত হয়। তো এখানে যদি আমরা দেখি যে সাহিত্য বিষয়ক লোক সাহিত্যই আছে, যেটি 1907-এ প্রকাশিত হয়। সভ্যতা সংকট তো 1941-এ, কালান্তর তো 1937-এ, ঠিক আছে।
তো এখান থেকে আমাদের যে অ্যান্সারটি হবে সেটা অবশ্যই লোকসাহিত্যই হবে, লোকসাহিত্য। আর এখানে আমাদের সভ্যতার সংকট আছে, কালান্তর আছে, এগুলো স্বদেশ, বিজ্ঞান, সমাজ, রাজনীতি নিয়ে লেখা। ঠিক আছে, ভারতবর্ষটাও সেরকম। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। দেখো এরপর কাব্য কবিতায় এসেছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম কাব্যগ্রন্থ, দেখো এখান থেকে যদি আমরা দেখি যে লিখিত, যদি আমরা দেখি লিখিত তাহলে জানবে বনফুল হবে। যদি বলে লিখিত, কিন্তু এখানে যে অপশানগুলো আছে তাতে লিখিতই পাচ্ছি বনফুলে। আর যদি প্রকাশিত বলে তাহলে জানবে সেটা কবি কাহিনী হবে, কবি কাহিনী হবে প্রকাশিত, যেটি 1878-এ প্রকাশিত হয়। ঠিক আছে, যেটি 1878-এ প্রকাশিত হয়। আর এখান থেকে যদি আমরা দেখি যে বনফুল, বনফুল গ্রন্থাগারে প্রকাশিত হয় কিন্তু 1880, কোনো বইয়ে 79ও লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, প্রথম তাহলে কোনটা মনে রাখবে, সেই সঙ্গে সঙ্গে তোমরা গীতাঞ্জলি মনে রাখবে যে 1910-এ প্রকাশিত হয়। গীতিমাল্য মনে রাখবে 1914-তে প্রকাশিত হয়। গীতালি, বলাকা, পলাতকা, এই যে কাব্যগ্রন্থগুলোর প্রকাশকালগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও সোনার তরী যে কাব্যগ্রন্থের প্রকাশকাল কত। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সোনার তরী কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থে যদি প্রকাশকাল দেখো, এখানে অনেকগুলো প্রকাশকাল আছে। তো 92-এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি, 95-তেও হয়নি, 1900-তে অনেকগুলো আছে, তাই তো। কাহিনী, কথা, কাহিনী, কল্পনা, কণিকা, খনিকা আছে, কণিকা আছে, এগুলো অনেক আছে। তো এটা 1894-এ। আর 1890-এ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা প্রত্যেকেই কমেন্টে জানিও। 1890-এ প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থটি। নৌকাডুবি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, এগুলো তোমাদের বারবার আলোচনা করলাম যে রবীন্দ্র উপন্যাস থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা কিন্তু পাবে, এক থেকে বেশি, 1, 2, 3 এরকম প্রশ্ন পাবে। তো নৌকাডুবি হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শনে প্রকাশিত হয়, অপশন খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ওকে, তো নৌকাডুবির যে প্রকাশকাল এটা হবে 1906-এ। আর সবুজপত্রতে জানো যে যে 1916-তে প্রকাশিত হয়। আমাদের দুটি যে উপন্যাস আছে, চতুরঙ্গ, সেই সঙ্গে সঙ্গে ঘরে বাইরে, এগুলো, আর এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কি। এটা তো ঘরে বাইরে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়, 1916-তে প্রকাশিত হয়। নিখিলেশ, বিমলা চরিত্রগুলো আছে। আর গোরাতে আনন্দময়ী আছে, সুচরিতা, ললিতা চরিত্রগুলো আছে, বিনয় আছে, গোরা আছে, এই চরিত্রগুলো মনে রাখতে হবে প্রত্যেকটাই। সেই সঙ্গে সঙ্গে দেখো মালঞ্চ আছে এবং নৌকাডুবি আছে। তো নৌকাডুবিতে সেখানে যদি দেখি, নৌকাডুবি যে উপন্যাস, সেখানে রমেশ, নলিনাক্ষ এই চরিত্রগুলো আছে, এগুলো তোমাদের আলোচনা করা হলো না। তো রমেশ, নলিনাক্ষ, কমলা, হ্যাঁ, হেমনলিনী চরিত্রগুলো আছে। তাছাড়া এখান থেকে যদি আমরা দেখি যে মালঞ্চ, মালঞ্চ তোমাদের সঙ্গে যদিও আলোচনা করলাম যে মালঞ্চতে আমাদের কি আছে, দুই বোনের কাহিনী আছে। ঠিক আছে, দুই বোনের কাহিনী অবলম্বনে যেন এখানে রচিত হয়েছে আদিত্য, ঠিক আছে, নীরজা, সরলা, এই চরিত্রগুলো যেন রচিত হয়েছে। তাহলে এখানে তোমাদের ঘরে বাইরে অ্যান্সার অবশ্যই। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে রতন কোন ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র। দেখো এগুলো তো তোমরা প্রত্যেকেই জানো যে ছোট গল্প গ্রন্থ থেকে, দেখো তবুও আমাদের যে প্রকাশকালগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে কোন পত্রিকায় কোন ছোট গল্পটি প্রকাশিত হয়। এগুলো যতটা আমরা মনে রাখবো ততটাই আমাদের মঙ্গল। ঠিক আছে, যে পোস্টমাস্টার যদি দেখি, দেখো পোস্টমাস্টার যদি দেখি, যে পোস্টমাস্টার যদি দেখি, এটা হচ্ছে 1298-এ, তাই তো। পোস্টমাস্টার হচ্ছে 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়। দেনা পাওনা কিন্তু 1298, দুটোই হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর শরৎচন্দ্রের কিন্তু একটা দেনা পাওনা উপন্যাস আছে, সেই দেনা পাওনা উপন্যাসটি কিন্তু শরতের 1923-এ প্রকাশিত হয়েছিল। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা শুভা পাবো একটি গল্প, শুভাটা হচ্ছে সাধনাতে প্রকাশিত হয় 1299-এ। এখানে স্ত্রীর পত্র পাবো একটা গল্প। তো এগুলো যতটা সম্ভব যে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও খাঁচার ভিতর অচিন পাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে এই গানটি আমরা কোন উপন্যাসে পাবো। দেখো এটা তো লালনের বাউল, তো এই বাউলটা আমরা কিন্তু গোরা উপন্যাসে পাবো এইটা। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এখানে যারা অপশান বি বা 2 করেছো তোমাদের সঠিক হয়েছে। নেক্সট দেখে নাও মুক্তির নাটক কাকে বলা হয়।
দেখো মুক্তির নাটক, আমাদের নাটক থেকে এই প্রশ্নটি। তো মুক্তির নাটক কাকে বলা হয় দেখো। তো দেখো এখানে আমাদের এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো যতটা সম্ভব যে মনে রাখার চেষ্টা করতে হবে যে মুক্তির নাটক কাকে বলা হয়। এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো যতটা মনে রাখতে পারবো ততটাই আমাদের পক্ষে ভালো। দেখো এখানে যে ডাকঘর, ঠিক আছে, ডাকঘর, তো ডাকঘরকে কিন্তু মুক্তির নাটক বলা হয়। ডাকঘর প্রকাশিত হয় কত, 1912-তে, ঠিক আছে। আর এখানে দেখো আরও আছে তোমাদের, আরেকটা আছে ছুটির নাটক, মনে রাখবে এটা মুক্তির নাটক। ছুটির নাটক বলা হয় শারদোৎসবকে, শারদোৎসবকে, ঠিক আছে, যেটি প্রকাশিত হয় 1908-এ, ভুলভাল টাইপ করা হচ্ছে, 1908। এখানে রাজা দেখতে পাবো, যে রাজা 1910 দেখতে পাবে যে সালটা, সেই সঙ্গে বসন্ত 1933। এগুলো আমাদের কিন্তু যে প্রত্যেকটাই মনে রাখতে হবে। নেক্সট চলে যাব, দেখে নাও যে বসন্ত নাটক কাকে উৎসর্গ করা হয় দেখো। তো বসন্ত নাটক উৎসর্গ করা হয় এটা নজরুলকে, ঠিক আছে। এই কোশ্চেনটাই আমাদের পরবর্তীতে দেয়া আছে। বসন্ত নাটক বললাম 1923 হবে, তাই তো। বসন্ত 1923-এ প্রকাশিত হয়, সম্ভবত আগের বার 33 বলা হলো, তাই তো। তো এটা বসন্ত, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকটি আছে নজরুলকে উৎসর্গ করা হয়, এটা 1923 হবে, 23 হবে। যদি ভুল বলেছি একটু ঠিক করে নিও। আর তাসের দেশ সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়, এগুলো মনে রাখতে হবে। আর শরৎচন্দ্রকে কালের যাত্রা উৎসর্গ করা হয়, কালের যাত্রা উৎসর্গ করা হয় শরৎচন্দ্রকে, যেটি হচ্ছে তোমাদের প্রকাশিত হয় কালের যাত্রা 1932-এ। তো কালান্তর 1937-এ, মনে রাখবে। তাহলে এটাও তোমাদের সেই একই রকম কোশ্চেন করা হয়ে গেছে, নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করা হয়, এটা হবে বসন্ত, বসন্ত হয়ে যাবে। তাছাড়া এখানে দেখো যে অনেকগুলো প্রশ্ন আছে, চিরকুমার সভা, ঠিক আছে, চিরকুমার সভা এখানে আছে 1925। তো এই চিরকুমার সভা 1925, মুক্তধারা পূর্ব নাম হচ্ছে পথ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। রাজা নাটক, সেই রাজা নাটকের যদি আমরা নবরূপ পাই তাহলে সেটা অরূপ রতন পাবো 1919 বা 1920, অরূপ রতন পাবো 1919 বা 1920, বিভিন্নভাবে বিভিন্ন রকম আছে। তাহলে দেখো রবীন্দ্র সাহিত্য থেকে আমরা 40টি প্রশ্ন আলোচনা করলাম। কেমন লাগলো মক টেস্টটা জানাবে। এবং তোমাদের আগামীতে সাহিত্যের ইতিহাসের প্রত্যেকটা টপিক থেকে, ঠিক আছে, একেবারে এই ধরনের একটি ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, বিগ ক্লাস নিয়ে আসবো। সম্পূর্ণ সাহিত্য থেকে অবশ্যই ফুল মক টেস্ট, কে অপেক্ষায় আছো, ফুল মক টেস্টের কে অপেক্ষায় আছো সেটা কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে। তোমাদের 3 মার্চ পরীক্ষা, সকাল 10:30 থেকে পরীক্ষাটি শুরু হচ্ছে, ওকে, সকাল 10:30 থেকে পরীক্ষাটা হচ্ছে। তো এই 10:30 থেকে যে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে তোমাদের এক্সাম দিয়ে, যাতে তোমরা কিন্তু তৈরি হতে পারো। তো আশা করি আমি তোমাদের এই সময়ের মধ্যে কোনো একদিন তোমাদের ফ্রি অফ কস্টে একটা মক টেস্ট নেব, ঠিক আছে। যে ফ্রি অফ কস্টে যে মক টেস্টটা নেব, যে ফ্রি মক টেস্ট যে আমি তোমাদের নেব, তার যে কি বলবো, যে কোশ্চেনটা পাবে টেলিগ্রাম গ্রুপে। তো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ওকে। যে আমাদের বাংলার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে। আর যারা এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাইছো, ঠিক আছে, অনেকেই চাইছো যে এসএসসি নোটিফিকেশন বেরোবে, তাদেরকে বলি যে মাদ্রাসা এক্সামটা হোক, মাদ্রাসার শেষে আমি তোমাদের জানিয়ে দেবো যে এসএসসির ব্যাচ আমি কত তারিখ থেকে শুরু করব। তো মাদ্রাসা এক্সাম পর্যন্ত অবশ্যই এই পরীক্ষাটার দিকে ফোকাস করো। এবং নিউ ব্যাচের জন্য অবশ্যই, যে মাদ্রাসার পরেই নিউ ব্যাচ শুরু হবে এসএসসির জন্য। তো প্রত্যেকে সুস্থ থাকবে। এবং 3 মার্চের জন্য তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। প্রত্যেকেই ভালো থেকো, ঠিক আছে, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো, মনোযোগ সহকারে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।